ভারত আর আওয়ামী লীগকে চায় না, ভারত শেখ হাসিনাকে চায় না। রাষ্ট্রীয়ভাবে তারা বলাতে শেখ হাসিনার কফিনের মধ্যে লাস্ট প্যারেক ভারত দিয়ে দিয়েছে। আমরা অনেক ভিডিও কল পাচ্ছি শেখ হাসিনার, যে উনি আহ, মানে এই 10 ডিসেম্বরে তিনি নভেম্বরে চলে আসবেন, এই করবেন ওই করবেন, অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে ওনাকে নিয়ে। তাওয়া গরম ছিল, কিন্তু ফাইনাল গোলটা তারাই করেছে। 1 মাস মাঠ ধরে তারা রাখতে পেরেছিল, সেই ক্রেডিট তারা পাবে। এই 1 মাস মাঠটা ধরে রাখতে পেরেছিল বলে কিন্তু ভারতও এখনো হাসিনাকে ক্ষমতায় চায় না। ভারত হাসিনার কফিনে শেষ পেরেক মেরে দিয়েছে। বিদেশত সবকিছু মিলিয়ে এটাই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভারত এখন নতুন দিগন্ত খুঁজছে। তারা বিএনপিকে নিয়ে, জামাতকে নিয়ে কোনো কিছু করার চেষ্টা করছে, কারণ তারাও জানে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসানো সম্ভব হবে না। তো কিভাবে আসলে ভারত এই কাজগুলো করতেছে, আমরা দুইটা আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। যে তিনি ভারতে গেলেন কেন, আর ভারত বা তাকে নিলেও কেন? ভারত তো বলতে পারতো যে আমরা নিব না, অন্য কোথাও যাও, মিয়ানমারে চলে যেতে পারতো, চীনে চলে যেতে পারতো। তো ভারতে গেল কেন? বিকজ ভারতের এটা দায়, ভারতকে শেখ হাসিনাকে নিতেই হবে। না হলে ভারত যতখানি উলঙ্গ হয়েছে বাংলাদেশে, বাকিটাও দুটি খুলে যাবে। অর্থাৎ শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, তাহলে বিডিআর বিদ্রোহ, ভারতের যে অংশগ্রহণ ছিল সেটা প্রকাশ হবে। বাংলাদেশের ট্রানজিটের নামে, করিডোরের নামে বাংলাদেশকে যেভাবে শোষণ করার পরিকল্পনা ভবিষ্যতে তারা করেছিল, ইতিমধ্যে তো শোষিত হয়েছেই, এবং বাংলাদেশকে ধ্বংস করবার যে পরিকল্পনাগুলো কি কি ছিল সেগুলো সব বের হয়ে আসবে। আয়না ঘর কে করেছিল, কেন করেছিল, কিভাবে করেছিল? আয়না ঘরের চিন্তা করার মতো ব্রেন বাংলাদেশের কোনো মানুষের নাই, যে সেনাবাহিনীর মধ্যে আয়না ঘর হবে এবং সেখানে ক্রিমিনালদের বলে ভালো মানুষকে নিয়ে এসে ওখানে বন্দি করে রাখা হবে। এই বুদ্ধি ভারতের রয়ের ছাড়া আর কোনো কিছু কারো মাথায় আসার কথা নয়। বিকজ দি ইন্ডিয়ানস আর ক্রিমিনালস। কিছু লোক আছে যারা ভালো, বাট রেস্ট আর ক্রিমিনাল। এই বুদ্ধিগুলো তাদের মাথায় আসে। সরি। তো আমাদের সেনাবাহিনীকে, আমাদের বিজিবিকে, পুলিশকে, আনসারকে কিভাবে ধ্বংস করার পরিকল্পনা তারা করেছিল, এই বিষয়গুলো বের হয়ে আসবে। ফেনী নদীতে কেন ব্রিজ করতে দেওয়া হয়েছে, কেন নরেন্দ্র মোদী এসে সেই ব্রিজ উদ্বোধন করে বললেন যে এটা স্ট্র্যাটেজিক ব্রিজ, কেন? যেখানে আমাদের মাত্র অল্প একটা ডিয়ার নেক বলে ওইটাকে, এবং তাদের ওটা হলো চিকেন নেক। তো এখানে একটা ছোট জায়গা যেখানে আমাদের চিটাগাঙ্গে যাওয়ার মাত্র একমাত্র রাস্তা, সেখানে কি করে একটা ব্রিজ করতে দেওয়া হলো? এই বিষয়গুলো সব বের হয়ে পড়বে। কাজেই আমার ধারণা হয় কোনদিন ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে হস্তান্তর করবে না। কাজেই এই ভিডিওগুলো নিয়ে আমাদের চিন্তিত হওয়ার কিছু নাই। দ্বিতীয় কথা যেটা আমি বলি, আওয়ামী লীগকে ভারত বর্জন করেছে। আমি অ্যাডভোকেট ফজলুর রহমানের সঙ্গে একমত যে এই যে উপদেশটা নেওয়া হয়েছে, আমি সেই সম্বন্ধে এইটুকুই বলবো যে এতে আমি একটা ভারতের ভবিষ্যৎ পরিকল্পনার একটা দিক নির্দেশনা পাই। সেটা হচ্ছে ভারত আর আওয়ামী লীগকে চায় না, ভারত শেখ হাসিনাকে চায় না। কেন চায় না? যখন ট্রাম্প বিজয়ী হলেন ভোটে, শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের, শেখ হাসিনা তাকে অভিনন্দন জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে, তখন ভারত বলল যে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয়ভাবে তারা বলল, সরকারিভাবে। তো প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে মনে করি, রাষ্ট্রীয়ভাবে তারা বলাতে শেখ হাসিনার কফিনের মধ্যে লাস্ট প্যারেক ভারত দিয়ে দিয়েছে। ও কফিন থেকে আর সে বের হবে না। অর্থাৎ ভারতের কাছে শেখ হাসিনা এখন তার আর কোনো মূল্য নাই। সে ওই আর 10 জন যে প্রাক্তন প্রধানমন্ত্রীর যা অবস্থা, এটা তার সেই অবস্থা। কিন্তু তাকে ধরে রেখেছে কারণটা হলো একটা বড় ধরনের হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ওই টেলিফোন বার্তা তো এরকম বলেছে, এবং যেটার কারণে 10ই নভেম্বর আপনি জানেন যে সেখানে নুর হোসেনের
দিবসকে কেন্দ্র করে সেখানে তিনি আহ্বান করেছিলেন ট্রাম্পের পোস্টার নিয়ে, ছবি নিয়ে সবাইকে একত্রিত হওয়ার জন্য। একটা কাহিনী তো গেল। তাদের একটা বড় ধারণা আছে যে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর আবারও ব্যাক করবার একটা সুযোগ তৈরি হতে পারে। তাহলে এটা কি সম্পূর্ণ আপনি ইগনোর করতে না, চাচ্ছেন? এটা অমূলক ধারণা, সম্পূর্ণ এটা ভুল ধারণা। আমি বলছি আওয়ামী লীগকে ত্যাগ করেছে ভারত। আপনি দেখেন আওয়ামী লীগ সম্বন্ধে বা ওই ধরনের কোনো কিছু কথা তারা বলতেছে, বলে না। ভারত যেটা আছে সেটা হলো হিন্দু কার্ড প্লে করতেছে, হিন্দু কার্ড প্লে করে বাংলাদেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে। এটাকে আওয়ামী লীগকে পুনর্বাসিত করবার জন্য নয়। যে আওয়ামী লীগ রিজেক্টেড হয়েছে বাংলাদেশের মানুষের কাছে, এই আওয়ামী লীগকে আর বাংলাদেশে পুনর্বাসিত করা যাবে না, এটা হলো ভারতের ধারণা। আমরা যে ধারণাটার কথা বলছি। তবে হ্যাঁ, যারা আওয়ামী লীগ করেন, ব্যক্তি আওয়ামী লীগ যিনি করেন তিনি জনপ্রিয় থাকতেই পারেন, একটা জায়গায় ভালো মানুষ হতে পারেন, তিনি করেছেন। বা অন্য দল হিসেবে অন্য দলের নাম নিয়ে তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবেন, এইটাতে ভারতের কোনো যায় আসে না। কিন্তু দল হিসেবে ভারতকে আর ওন করবে না। যেমন ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে, ভারত কোনো কিছু বলেছে? কিছু বলেনি। ওন করেছে? করেনি। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও ভারত ওন করবে না। শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী এখন ভারতের কাছে, কাজে তার ভিডিও, তার এই সবগুলো কোনো কিছু না। শেখ হাসিনা একটা মরণ চেষ্টা করছে, যে ওই যে ড্রাউনিং ম্যান ক্যাচেস এ স্ট্র, মানে যখন ডুবতে থাকে মানুষ তখন যা হাতে পায় শাওলা পায় ওটাই ধরে। তার মানে সে চিন্তা করতেছে এখনো আওয়ামী লীগরা তো বাংলাদেশে আছে, তো কাজে তাদেরকে যদি কিছু একটু চাঙ্গা রাখা যায়, আমি না হয় নাই আসলাম, আমার সন্তানদের মধ্যে কেউ হয়তো এসে বাংলাদেশে তাদের হাল ধরে কোনো এক সময় হয়তো তারা বাংলাদেশকে আবার শাসন করতে পারে, এই ধরনের একটা কোনো বাসনা, অলীক বাসনা তার মনের মধ্যে থাকলেও থাকতে পারে। আর দ্বিতীয় কথা হলো যে অলিক বলতে চাচ্ছেন। আমি অলীক বলি, কারণটা হলো যে ঠাকুরের জোরে শেখ হাসিনার এত জোর, সেই ঠাকুরই তাকে বলছে প্রাক্তন প্রধানমন্ত্রী। তো কাজে আর তার আর ব্যবহারিক মূল্য আছে বলে আমি মনে করি না। কিন্তু ঠাকুরদের আনাগোনা তো বাড়ছে বলে মনে হয়, তারাও তো আরো শক্তিশালী হচ্ছে বর্তমানে, এমনও তো শোনা যাচ্ছে। তাদের এই এন্ট্রিটাকে আপনি কিভাবে দেখেন? নতুন করে তাদেরকে আনাগোনার কোনো সুযোগ দিচ্ছেন আপনি, বা আছে বলে মনে করেন আপনি? এবং এই সরকার এই সরকারের উপর ভর করছে, বর্তমান সরকারের উপরে ভর করছে বলে অনেকে মনে করেন। না, ওইটার এক্সপ্লেনেশন আমি দিচ্ছি। সেই এক্সপ্লেনেশনটা হলো আমার কাছে, যেমন মনে করেন জনাব ফারুকী, তাকে সংস্কৃতি মন্ত্রণালয় দেওয়া হয়েছে। ভারত এখানে কি করতে পারে? ধরে নিলাম আমি যে কারো নির্দেশনায়, কারো পরামর্শে বা কারো চাওয়ার প্রেক্ষিতে তিনি উপদেষ্টা হয়েছে। তো এইটা আমি এক্সপ্লেন করি, ভারত আওয়ামী লীগকে ত্যাগ করেছে, শেখ হাসিনাকে ত্যাগ করেছে। হ্যাঁ, ভারত এই দেশকে শোষণ করবার জন্য ভবিষ্যতে সেই কল কবজাগুলোকে ঠিক রাখবার জন্য তাদের কিছু মেকানিক্স দরকার। যেমন ভারতের যে সাংস্কৃতিক আগ্রাসন বাংলাদেশে, এই যে একটা সাংস্কৃতিক যে বলয় ভারতের, এর শিকড় কিন্তু খুব গভীরে। আপনি আমাদের এখানে যে ছায়ানট আছে, আমাদের এখানে রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে যেসব অর্গানাইজেশন গুলো আছে, অন্য যেসব শিল্পী গোষ্ঠী আছেন যারা আছেন আমাদের এখানে, এদেরকে ভারত সার্ভাইভ করাবে, এদেরকে সার্ভাইভ করার চেষ্টা করবে। এই তাওয়া গরম ছিল, কিন্তু ফাইনাল গোলটা তারাই করেছে। 1 মাস মাঠ ধরে তারা রাখতে পেরেছিল, সেই ক্রেডিট তারা পাবে। এই 1 মাস মাঠটা ধরে রাখতে পেরেছিল বলে কিন্তু জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। এখানে এই বিপ্লবী প্রক্লেমেশনে থাকা উচিত শর্ট ট্রায়াল। আমরা বেশি না, 500 মানুষকে যদি আপনি ট্রায়াল করেন, তাহলেই কিন্তু বিপ্লবের একটা বড় অংশ সফল হবে। কি সেটা? রেডি টু এপিস দ্য রকে এপিস করার জন্য মনে হয় উনি কথাই বলতে পারে না। আপনার যোগাযোগ মন্ত্রণালয়ে কে আছে? তার নাম কি? চেহারা কই? ঢাকা শহর যে 3 মাস অচল হয়ে গেছে, উনি কেন ঘুমাচ্ছে? যে কোনো আলোচনার আগে আমার মনে হয় বারবার আমাদের স্মরণ করা উচিত যে 2009 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশে কি ঘটেছিল, কিভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছিল। আমরা সকলে জানি রাষ্ট্রযন্ত্র ধ্বংস স্তূপে পরিণত হয়েছিল। রাজনীতির পরিবর্তে, শাসনতন্ত্রের পরিবর্তে একটি লুটেরা তন্ত্র, একটি মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল একটি বৈদেশিক রাষ্ট্রের।
অঙ্গরাজ্য হিসেবে পরিণত হয়েছিল। বৈদেশিক একটি ইন্টেলিজেন্স সংস্থা র এই রাষ্ট্রের সব জায়গায় ইন্টারভেন করতো, যেটা অনেকে বই লিখে বলে গেছে। সো ওই সরকারটা ছিল অ্যাকচুয়ালি বিজেপির এক্সটেন্ডেড সরকার, এবং তাদের অঙ্গ সংগঠনটা ছিল বাল থেকেরের যে সংগঠন, যারা মুসলমানকে বিনাশ করতে চায় তাদের এই অঙ্গ সংগঠন হিসেবে কাজ করেছে। তাদের অলিখিত এজেন্ডা ছিল ধর্ষণ করা, লুটপাট করা, রাষ্ট্রযন্ত্র শেষ করা, জমি দখল করা, হাট মাঠ ঘাট দখল করা, প্রতিষ্ঠান ধ্বংস করা, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা, সর্বোপরি একটা অনৈতিক রাষ্ট্র পরিণত করা। এবং সেইগুলো তারা অনেকখানি সমর্থ হয়েছিল। এবং তারা কোনোদিন ভাবেনি, ইন্ডিয়া কখনই ভাবেনি, কখনই ভাবেনি আওয়ামী লীগের হঠাৎ করে পতন হবে এবং তাতে তাদের পাপেট গভর্নমেন্ট লক্ষণ দাসের মতো পালিয়ে যাবে। সেই রকম পরিস্থিতিতে নীলুফার মনি যেটা বলেছে যে বিরোধী দলে আমরা যারা ছিলাম, আমি নিজে 6 মাস জেল খেটেছি, 10টা মিথ্যা মামলা আমার বিরুদ্ধে করা হয়েছে। প্রত্যেকটা এমন কোন নেতাকর্মী ছিল না যে জেল খাটে নাই, যার বিরুদ্ধে মামলা হয়নি। তো তাওয়া গরম ছিল, কিন্তু ফাইনাল গোলটা তারাই করেছে। 1 মাস মাঠ ধরে তারা রাখতে পেরেছিল, সেই ক্রেডিট তারা পাবে। এই 1 মাস মাঠটা ধরে রাখতে পেরেছিল বলে কিন্তু জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, এটাও সত্য। তো তাহলে এই বিপ্লবের আকাঙ্ক্ষাটা কি ছিল? বিপ্লবের আকাঙ্ক্ষাটা একেবারে পরিষ্কার, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত যেখানে আর কোনোদিন স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি হবে না, মাফিয়াতন্ত্র লুটেরাতন্ত্র সৃষ্টি হবে না, দুর্বৃত্তেই তো রাজনীতি সৃষ্টি না হতে পারে। এবং করণীয় কি ছিল সেটাও তারা বলেছে, আন্দোলনকারী বলেছে কি সেটা, স্বৈরাচারী দোসর এবং স্বৈরাচারী কর্তৃক বেনিফিশিয়ারি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে, তাদেরকে যথাযথভাবে শাস্তি প্রদান করতে হবে। তো সেইখানে আমরা দেখলাম এই তাদের এই রক্তের উপরে এতগুলো শহীদ, হাজারের বেশি শহীদ, আপনার 30,000 মতো ইনজুর্ড, তাদের রক্তের উপর দাঁড়িয়ে একটি সরকার আসছে যারা শুরুতেই ভুলের ভিতর থেকে শুরু করেছে। এটার নাম হওয়া ছিল বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার, সেইটা তারা করেনি। তাদের একটা বিপ্লবী প্রক্লেমেশন থাকা উচিত। কোন সংবিধান মেনে কখনো কোনো বিপ্লব হয় না। সংবিধান মেনে বিপ্লব না হলে আপনি প্রথম ভুল করলেন কি, ওই স্বৈরাচারীর প্রেতাত্মা যে স্বৈরাচারের লিগাসি বহন করে চলছে তার ওইখানে শপথ দিয়ে ভুল করেছেন। দরকার পড়তে আপনি দ্বিতীয়বার শপথ নেন, দ্বিতীয়বার আপনি জনগণের যে কোনো জায়গায় সংসদ ভবনের সামনে অথবা শহীদ মিনারে শপথ নেন, সুযোগ আছে, এখনো সুযোগ আছে, সেইটা নেননি কেন? সেইখানে এই প্রক্লেমেশনে, বিপ্লবী প্রক্লেমেশনে থাকা উচিত শর্ট ট্রায়াল। আমরা বেশি না, 500 মানুষকে যদি আপনি ট্রায়াল করেন তাহলেই কিন্তু বিপ্লবের একটা বড় অংশ সফল হবে। কি সেটা? স্বৈরাচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, বিচার করা। করেননি তো। আমার আশঙ্কা হচ্ছে, বিং এ প্র্যাকটিসিং লয়ার ইন দ্য সুপ্রিম কোর্ট, একটা বিচার তারা সম্পন্ন করতে পারবে না। সেই তথাকথিত কলোনিয়াল টাইপের যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থায় একটা বিচার তারা সম্পন্ন করতে পারবে না। তাহলে কি করা উচিত ছিল? এই প্রক্লেমেশনের মাধ্যমে আইদার মার্শাল ল অথবা শর্ট ট্রায়াল, সেইটা এনে, যেমন বাইডেনের ছেলের যদি বিচার 1 মাসে হতে পারে, ট্রাম্পের বিচার যদি 1 মাসে হতে পারে, এই মেলামাইন দুধে মেলামাইন মিশ্রিত করেছিল চীন, 3 মাসের ভিতরে বিচার করছে, সেই রকম একটা বিচার ব্যবস্থা ইন্ট্রোডিউস করা উচিত ছিল। এমন একটা উইক সরকার শুরু হয়েছে, আপনি দেখেন ঐতিহাসিক ভাবে দে উইল ফেল। আমি মনে করি তারা 60% ফেল করেছে। স্যার এখানে আছে, নীলুফার মনি এখানে আছে। আমি ছোট্ট দুই একটা উদাহরণ দিই, আগে একবার বলছিলাম, আবার একটু বলি, যে বিপ্লব পরবর্তী এবং যুদ্ধ উত্তর জায়গায় যদি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা না হয়, সেই বিপ্লব ফেল করেছে। সেই যুদ্ধের পরবর্তী যে সরকার, সেটা ফেল করেছে। ঐতিহাসিকভাবে ব্রিটেন কে পরিচালিত করছিল সেকেন্ড ওয়ার্ল্ড পরে? উইনস্টন চার্চিল। আপনি দেখেন, সে 40 থেকে 45, আবার 51 থেকে 55 পর্যন্ত সে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল। হি ওয়াজ এ মিলিটারি অফিসার, ওয়ার হিরো।
ইউএসএ কে পরিচালনা করেছে? রুজভেল্ট, হ্যারি ট্রুম্যান, দে ওয়ার হিরো। আইজেনহাওয়ার, আপনি দেখেন মার্শাল টিটোর কথা আমরা জানি, যুগোস্লাভিয়াকে সে এক করেছিল, মার্শাল টিটো চলে গেছে, যুগোস্লাভিয়া আবার ভাগ ভাগ হয়ে গেছে। জেনারেল চার্লস দা গল, যে ফ্রান্সকে সে পুনর্গঠিত করেছিল। এ কারা আসছে? কারো কোনো অভিজ্ঞতা নাই। প্রফেসর ইউনূস সাহেব অল ব্র্যান্ড আছে, তার ব্র্যান্ড যদি জাতি গঠনে বিপ্লবের আকাঙ্ক্ষা যদি সাফল্য মণ্ডিত না করে, তাহলে এই ব্র্যান্ড দিয়ে বাংলাদেশের মানুষ কি করবে? এইখানে 6 জন উপদেষ্টা একেবারে অথর্ব, মানে কালকেই তাদেরকে কিক আউট করা উচিত। এই সরকারের ভিতরে এরকম একটা ধারণা ঢুকছে, কাউকে যদি সরায় তাহলে তাদের আবার নেগেটিভিটি শুরু হয় কিনা, তাদের আবার বদনাম হয় কিনা। এই সকল আইডিয়া তো আসলে বিপ্লবের সাথে যায় না। এই সকল আইডিয়া আপনি দেখেন, এই পররাষ্ট্র উপদেষ্টা ইন্ডিয়ার সাথে যে 120টা চুক্তি করলো সর্বোচ্চ সরকারে, একটা এখন পর্যন্ত রিভিউ করতে পারলো না। এদেশের জনগণের একটা দাবি ছিল প্রত্যেকটা চুক্তি রিভিউ করে জনস্বার্থের বিপক্ষে এবং একপেশে যেগুলো হয়েছে সেগুলোকে ইমিডিয়েটলি বাতিল করা। সে মনে হয় রেডি টু এপিস দ্য রকে এপিস করার জন্য মনে হয় উনি কথাই বলতে পারে না। আপনার যোগাযোগ মন্ত্রণালয়ে কে আছে? তার নাম কি? চেহারা কই? ঢাকা শহর যে 3 মাস অচল হয়ে গেছে, উনি কেন ঘুমাচ্ছে? উনি এসির বাতাস খাচ্ছে কেন? উনি এসে এয়ারপোর্ট রোডে 3 ঘন্টা দাঁড়াইয়া থাকে না কেন? ফ্লাইওভার উপর দাঁড়াইয়া দেখবে গাড়ি চলছে না কেন? হেলিকপ্টার আছে, হেলিকপ্টার উড়ে দেখে না কেন? সমস্যা কোথায়? ঢাকা শহরে যে সব বস্তা পচা গাড়ি ঢুকে গেছে, একটা গাড়ি কেন ধরতে পারছে না? পুলিশ তো ডিউটি করছে না, পুলিশ তো স্বৈরাচারী দোষর। পৃথিবীর ইতিহাসে পাবেন না, পতন অনেক দেশে হয়েছে, পুরো পুলিশ বাহিনী পালিয়ে গেছে, সেটা তো আপনি কোনো উদাহরণ পাবেন না। আসিফ নজরুল তো 4 নৌকায় পাচ্ছে, রকে এপিস করবে না, আর্মিকে এপিস করবে না, আওয়ামী লীগকে এপিস করবে না, বিএনপিকে এপিস করবে, কোনো অ্যাকশনই নিতে পারে না। এই যে দুইটা এনেছে, একটা আদা মারা একটা খোড়া টাইপের একটা কি নাটক করে মেট্রিক পাস করছে, সে হাউ হি উইল ডেলিভার, হোয়াট হি উইল ডেলিভার? পার্ট ব্যবসায়ীকে এখন আমার এক বন্ধু ঢাকা নিজের টিচার, সে বলছে ওর ইমিডিয়েটলি ডোপ টেস্ট করা উচিত, ডোপ টেস্ট এখনই। কারণ সরকারি কোনো জায়গায় গেলে সে মাদকাসক্ত কিনা সেটা কিন্তু দেখার প্রয়োজন আছে। আমি ওই দাবির সাথে একমত। তারপর আপনি দেখেন যে আরেকজন যে পাটের ব্যবসা করে তাকে বানাইছে পাটমন্ত্রী। মানে রাষ্ট্র পরিচালনার সামান্য মিনিমাম ধারণাই নাই যে এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই আওয়ামী লীগের একটা বাণিজ্য মন্ত্রী ছিল, বাণিজ্যকে 12টা বাজাইতেছে, মরিচ থেকে শুরু করে এমন কোন সিন্ডিকেট নাই করে নাই। তার মানে রাষ্ট্র পরিচালনার মিনিমাম কোনো ইয়া নাই। এইটাকে সফল হতে হলে আমরা বলছি এটা যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ আবার একটা সেই তিমিরে চলে যাবে। এইটাকে যদি আপনার সফল হতে হয়, এইটাকে ইমিডিয়েটলি ওভারহল করতে হবে। ওভারহল করা, এই প্রোক্লেমেশন জারি করে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে এবং যারা যোগ্য, দক্ষ, সৎ, ব্রেভ, সাহসী এবং ডেলিভার করতে পারে সেই লোক খুঁজে বের করতে হবে। আদারওয়াইজ দে আর গোয়িং টু ফেল। আমি আরেকটা কথা বলে এই ফেলবে, স্যার যেহেতু আছে, যে আমার জানি কেন মনে হয় যে শেখ হাসিনা যখন পালিয়ে গেছে তখন রয়ের মাথা খারাপ হয়ে গেছে। এখন অলরেডি এখানে পেনিট্রেট করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই যে সর্বশেষ যে ইন্ডাকশন ইন দ্য অ্যাডভাইজারি কমিটি, এইটা রয়ের পেনিট্রেশন। এবং জাতীয়তাবাদী দলের কিছু নেতা আওয়ামী লীগের ভাষায় কথা বলছে, যে কিরকম আওয়ামী লীগ বলতো যে যে কোনো ভাবে একটি নির্বাচন করতে হবে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখা। তাহলে বিএনপির একজন নেতা কি বলল, যে সাংবিধানিক সংকট যাতে সৃষ্টি না হয় সেই জন্য এই চুপ্পুকে রাখতে হবে। দেখেন 3 দিন যাইতে পারলো না, 3 মাস যাইতে পারলো না, এক ভাষায় কথা বলছে। এইটাকে অনেকে মনে করে রয়ের পেনিট্রেশন। তাহলে রয়ের একটা ইনফ্লুয়েন্স বিএনপির অনেক নেতার উপর আছে। আর আওয়ামী লীগ তো রয়ের কবজা সবসময়। যে আওয়ামী লীগকে দিয়ে একটা পাপেট গভর্নমেন্ট চালিয়েছে, সেটা তো প্রমাণ করেছে যে যারা পালিয়ে গেছে একটি লোকের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেয়নি। তারা প্রমাণ করেছে মিথ্যা প্রোপাগান্ডা, তাদের এই মিডিয়া দিয়ে যে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, তাদের যে মাথা খারাপ হয়ে গেছে সেটা প্রমাণ করেছে যে আওয়ামী লীগ পতনের সাথে তারা অ্যাবনর্মাল হয়ে গেছে। তাহলে বাংলাদেশের এই যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, যে এইখানে এই রয়ের ইনফ্লুয়েন্স থাকবে না, একটা জনগণের শাসন হবে, সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, তাহলে ঘুরে পুরে রয় থাকবে?
এই জায়গাটা আমাদের চিন্তা ভাবনা করার দরকার রয়েছে, যার জন্য ওই আকাঙ্ক্ষা যদি এইবার ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ উইল লুজ এ চান্স। এবং এই চান্সটা শুধু বাংলাদেশের জনগণ না, প্রত্যেকটা নাগরিক এবং বিরোধী দলের। আজকে দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে ভারত আসলে কিভাবে এই কাজগুলো করতে পারে, এবং ভারত স্পষ্টত বুঝে গিয়েছে যে আমরা হাসিনাকে আর ক্ষমতায় নিতে পারবো না, আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে গেলে আমাদের অনেক সমস্যা হবে এবং সেটা অনেক সময়ের ব্যাপার। কিন্তু সামনের দিনগুলো তো তাদের যে বাংলাদেশের সুবিধাগুলো ছিল সেই সুবিধাগুলো তো আবার তারা পুনরুদ্ধার বা সেগুলো আবার তারা চাইবে। এজন্যই বিএনপি বা জামাতকে তারা মানে টুপ দিতেছে। অলরেডি বিএনপি তো অনেকটা ভারতপন্থী হয়ে গিয়েছে, যদিও বিএনপি ভারত নীতিতে অনেক কঠোর ছিল, কিন্তু ক্ষমতার কারণে বিএনপি এই কাজগুলো করছে মানুষ মনে করে, আর সেই সুযোগটা হয়তো বা ভারত নিচ্ছে। তো আশা করা যায় যদি বিএনপি এই কাজগুলো করে তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ বিএনপিকেও মেনে নেবে না, কারণ আওয়ামী লীগের দাসত্ব, আওয়ামী লীগের মাধ্যমে ভারতের দাসত্ব যেভাবে মেনে নেয়নি, বিএনপির মাধ্যমে ভারতের দাসত্ব এদেশের জনগণ মেনে নেবে না। আজ না হয় কাল মানুষ বুঝতে পেরে অবশ্য বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের মতোই রাজপথে নামবে।